Okay, can you listen to me? Yes, sir. So it's almost 10 minutes. এখনো প্রায় 20 জনের উপরে জয়েন করা বাকি আছে। ওকে, can you see the screen? Yes, sir. দেখা যাচ্ছে। Recording in progress. Okay, last day we have come across 2 or 3 new things. So we were studying transverse and longitudinal vibration. In there,
we studied 4 types of things. One is point 4985 divided by root over delta, right? This is Fn, sorry. Okay, this is true for both longitudinal and transverse vibration, but in case of finding out this delta, longitudinal vibration has a different way and transverse vibration has different ways. Then we came to know about one simply supported beam, which has so many point loads. We had an equation of that. We had a simply supported beam which has uniformly distributed load. And then again, if there is any simply supported beam which has uniformly distributed load and both point load, we know this one also. এগুলো কি আমরা শিখেছি? Yes, sir. যদি শিখে থাকি তাহলে তো আমাদের মনে আছে আশা করি। মনে না থাকলে পরে বইটা খুলে দেখতে হবে, যেটা আমরা দেখি না নরমালি, আর দেখলে পারা যাবে। So we'll start another thing which is critical or wheeling speed. এই critical এবং wheeling speed টাকে কি বলে, কাকে বলে? So whenever there is rotor, ঠিক আছে, একটা শ্যাফটের উপর একটা রোটর আছে, রোটর মানে হচ্ছে যেটা আমার রোটেট করে, ওকে, এই শ্যাফট এক্সিস আছে। সো এখানে যখন স্টেশনারি, এটা যখন স্টেশনারি থাকে তখন একটা রোটর যখন ঘুরে তখন সেটা হচ্ছে একটা এক্সেন্ট্রিসিটি ক্রিয়েট করে। আচ্ছা, এটা আমি ফার্স্ট থেকে পড়ে আসি, তাহলে 1 by 1 ডেভেলপ করলে ভালো হয়। A rotating shaft has different mountings, accessories like gear, pulley, ropes, okay, different জিনিসপত্র থাকে। সো এই গিয়ার, পুলি, রোপ যেগুলো আছে সেগুলো কি করে, এগুলোর যেই নিজস্ব যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটা আবার হচ্ছে যেই সেন্টার লাইন আর বিয়ারিং এ থাকে সেটার সাথে একসাথে থাকে না, যেমন স্টেশনারি থাকে। তার মানে হচ্ছে যে সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকে এই পুলি আর গিয়ারের at a certain distance from the axis of the rotation. Okay, so এটার কারণে একটা centrifugal force create হয়। এই ফোর্সটা কি করবে, এই ফোর্সটা it bends the shaft বলছি সরি। সো এই এক্সিসের যে সরি যেটা বলছিলাম যে গিয়ার থাকে, পুলি থাকে, একটা রোড, একটা ইয়ের উপরে, একটা শ্যাফটের উপরে বিভিন্ন ধরনের মাউন্টিংস থাকে, যেটার নিজস্ব একটা সেন্ট্রিফিউগাল সেন্টার অফ গ্র্যাভিটি থাকে। সেই গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি আর এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা কিন্তু একই লাইনে হয় না, দেখা যায় যে এটাকে নিচে লাইন, নিচে সরে আসে, ঠিক আছে, নিচে চলে আসে যখন এটা মানে রোটেশন করে না। ওকে, সো এটা যখন এখানে থাকে না, সেন্টার অফ গ্র্যাভিটি যেহেতু অন্য জায়গায় থাকে, সো যখন এটা রোটেশনালি ঘুরতে থাকে তখন কিন্তু একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট হয়। ওকে, so correspondingly this increases the centrifugal force which further increases the distance. So একটা যেটা হয় এটার কারণে আমার যেই এক্সিসটা আছে সেই এক্সিসটা আমার স্ট্রেট না থেকে এটা অ্যাকচুয়ালি একটুখানি বেন্ড হয়ে যায়। ওকে, এক্সিস অফ রোটেশন যদিও এটা থাকে, বাট অ্যাকচুয়ালি এটা এক্সিস, শ্যাফট এক্সিসটা এটা বেন্ড হয়ে যায়। এই বেন্ডিং এর কারণে আমার একটা সময় এটা ইনফিনিটিতে পড়ে যায়। বলে দিচ্ছি, the corresponding increases the value of centrifugal force which further increases the distance of the center of the gravity. So এটা যদি y দূরত্বে চলে আসে, e যেটা আছে, e হচ্ছে আমার এক্সেন্ট্রিসিটি। এক্সেন্ট্রিসিটি কোনটা? এক্সেন্ট্রিসিটি সেটা হচ্ছে যে আমার এই পুলি আর এটার কারণে যেই দূরত্বে যেই সেন্টার অফ গ্র্যাভিটি থাকে সেটা।
তো যখন আবার এটা রোটেশন হয় এবং এই বেন্ডিং এর কারণে যেটা হয় সেটার কারণে আরো ওয়াই দূরত্বে এটা সরে আসে, মানে আমার এক্সিস অফ রোটেশন থেকে আমার এই সেন্টার অফ গ্র্যাভিটি অফ দি হোল সিস্টেম কামস টু দিস সার্টেন পজিশন। ওকে, যত এটা ডিপেন্ড করে, যত এটা ফোর্স হয় তত এটা হচ্ছে আমার এই ইয়ের দিকে যেতে থাকে, এটা আমার ইনফিনিটির দিকে যেতে থাকে। So the speed at which the shaft runs so that the additional deflection এটা of the shaft from the axis of rotation becomes infinite is called critical or Willing speed. আমরা কি বুঝতে পেরেছি? আর একটা বার বললে হতো স্যার। আচ্ছা, so এটা হচ্ছে আমার স্টেশনারি পজিশনে আমার যেই সিস্টেমটা আছে সেই সিস্টেম তো কি আছে আমার এখানে আমার হচ্ছে দুইটা বিয়ারিং আমি দেখতে পাচ্ছি, রাইট? এবং এটা হচ্ছে আমার রোটর যেটা আমার রোটেট করে। সো বিয়ারিং এর কারণে যেটা হচ্ছে আমার যে সেন্টার অফ গ্র্যাভিটি যেটা আছে এটা আমার এই এক্সিসের শ্যাফট এক্সিসে না থেকে এখান থেকে একটু সরে আসছে। ওকে, সো দিস উইল বি কল্ড অ্যাজ এক্সেন্ট্রিসিটি। এখানে কোথায় লেখা? এখানে কোথাও লেখা নেই, আচ্ছা যাই হোক, এটাকে বলা হয় এক্সেন্ট্রিসিটি, নিচে লেখা আছে সম্ভবত। Initial distance of center of gravity of the rotor from the center line of the bearing of the shaft when the shaft is stationary. ঠিক আছে, ইনিশিয়াল ডিস্টেন্স হচ্ছে এটা। এখন এই যে শ্যাফট, গিয়ার, পুলি এগুলোর কারণে যে আমার একটা অ্যাডিশনাল মাস অ্যাড হয়েছে শ্যাফটের সাথে, এটার কারণে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট হয়। সেই সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে বা এই মাস অ্যাডের কারণে আমার ইয়েটা কি হয়, শ্যাফট এক্সিসটা বেন্ড হয়। ওকে, শ্যাফটের যে এক্সিসটা থাকে সেটা বেন্ড থাকে। এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই। ওকে, বুঝাতে পেরেছি? জি এই স্যার। এই এক্সিসটা হচ্ছে, এই বেন্ডিংটা হচ্ছে ওয়াই। সো এই বেন্ডিংটা যখন এটা রোটেশনাল যে রোটেশনাল যে এক্সিস আছে সেই এক্সিসটা তো আমার স্ট্রেট এক্সিস, তাই না? ওটা তো আর বেন্ড হবে না, এক্সিসটা তো আমার সেম। সো এই কারণে এই ওয়াইটা যেই শ্যাফটে, শ্যাফট যখন এই যে ঘোরা শুরু করলো তখন কিন্তু আমার এই এক্সিসটা আরো ধীরে ধীরে, আমার এই ডিস্টেন্সটা কিন্তু আরো ধীরে ধীরে বড় হতে থাকে, রাইট? যখন জি স্যার। রোটেট করে তখন এই জিনিসটা আরো বড় হতে থাকে। তো এই বড় হতে থাকে যখন এই ওয়াইটা ইজ ইকুয়ালস টু ইনফিনিটে চলে যায় তখন সেটা, তখন ফেল করে। বুঝিনি। স্যার ওয়াই মানে ওই ডিসটেন্স যখন ইনফাইনাইট হয়ে যাবে তখন স্যার মানে ভাঙে যাওয়ার কথা না শাফটটা? হ্যাঁ, ওটা নিয়েই কথা হবে পরে, সামনে আসতে, সামনে আসো তাহলে ওটা নিয়ে কথা হবে। যেই স্পিডে এটা ইনফিনিট হতে পারে সেই স্পিডটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল অর উইলিং স্পিড। ওকে, তোমরা কি এক্সপেরিমেন্টটা দেখছো সেশনালে? জি স্যার, করানো হয়েছিল। হ্যাঁ, করানো হয়েছিল স্যার এটা। ভিডিওতে দেখাইছে নাকি এমনি মুখে মুখে বলছো খালি? ভিডিও দেখাইছিল স্যার। ভিডিও দেখাইছো। তো এটা যখন এক্সপেরিমেন্ট করা হয় তখন হচ্ছে যে দুইটা রোটেশনাল স্পিড থাকে, ঠিক আছে? একটা স্পিডে আমরা বের করে রাখি যে ক্রিটিক্যাল স্পিড কত হতে পারে, আর একটা স্পিডে হচ্ছে আমরা ক্রিটিক্যাল স্পিডটা মানে ম্যাচ করি। ওকে, সো ম্যাচ করার পরে ওটা হচ্ছে হাইয়েস্ট ডিফ্লেকশনে যখন এটা ইয়ে হতে থাকে তখন কিন্তু অনেক জোরে শব্দ হয়। এটুকু কি দেখা গেছে নাকি দেখা যায় নাই ভিডিওতে? শব্দটা স্যার হালকা পাতলা শোনা গেছিল। সমস্যা এটাই, সামনাসামনি দেখলে অনেক কিছু বোঝা যায়, দূরে থাকলে অনেক কিছু বোঝা যায় না। আচ্ছা যাই হোক, যে কোনো একটা এই, আচ্ছা অন্যভাবে বোঝাই, প্রত্যেকটা বস্তুর একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে এই পৃথিবীতে, ঠিক আছে? প্রত্যেকটা বস্তুরই একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, সেটা ওই ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ করবে তখন সে তার হাইয়েস্ট ভাইব্রেশনে বা হাইয়েস্ট অ্যাম্পলিটিউডে ভাইব্রেট করবে, ঠিক আছে? সো এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা যখন আমার এই ক্রিটিক্যাল স্পিডটা যখন এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সমান হবে তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমার সবচেয়ে বেশি অ্যাম্পলিটিউড হবে, ঠিক আছে?
সবচেয়ে বেশি অ্যামপ্লিটিউড হলে দ্যাট উইল বি দ্য সো কি বলছিলাম যে প্রত্যেকটা বস্তু অথবা পদার্থের একটা করে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সিতে সে ভাইব্রেট করবে। যখন আমার এই স্পিডটা উইল বি ইকুয়াল টু দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, তখনই আমার হাইয়েস্ট অ্যামপ্লিটিউডে হবে, এবং তখনই আমি সেটাকে বলবো যে দ্যাট স্পিড ইজ ইকুয়ালস টু ক্রিটিক্যাল স্পিড। সো যে কোনো বস্তুর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সমান স্পিডে যখন সেটা রোটেট করে, তখন দ্যাট উইল বি ইকুয়াল টু ক্রিটিক্যাল স্পিড, দ্যাট স্পিড। ওকে, এটা একটু একটু পরে প্রমাণিত হবে এই যে ইয়ে দিয়ে, এই যে ইয়ে দিয়ে, কিন্তু এটা আমি আগেই বলে রাখতেছি। এখন এই ক্রিটিক্যাল স্পিডে আমার এই পদার্থ বা বস্তুটাকে যদি আমি ভাইব্রেট করাই, তাহলে আমার ক্ষতি কি আর লাভ কি? ক্ষতি যেটা হচ্ছে, তোমরা যেটা বলতেছো স্যার ভেঙে যাওয়ার কথা, অ্যাকচুয়ালি দ্যাট উইল ব্রেক ডাউন, এটাই সত্যি। ঠিক আছে, আবার এখানে একটা মজার জিনিস আছে। আর এখানে দেখা গেছে যদি ক্রিটিক্যাল স্পিডে ভাইব্রেট করানোর পরেও যদি তার আশপাশে প্রপার সাপোর্ট দিয়ে নিয়ে ভাইব্রেট করানো হয়, এবং সেই ক্রিটিক্যাল স্পিডটাকে ক্রস করে নিয়ে তার চেয়েও বেশি স্পিডে ঘোরানো হয়, তখন আবার দেখা যায় যে এটার ভাইব্রেশন আস্তে আস্তে কমে আসে। দ্যাট মিনস আমার যে স্পিডিং যে জিনিসটা আছে সেটা অনেকটা এরকম হয়। যদি এইটা ক্রিটিক্যাল স্পিড থাকে, সো এইখানে আমার এই পদার্থটা ভেঙে যাওয়ার কথা আছে। বাট আমি যদি আমার মেকানিজমের থ্রুতে বা আমার সিস্টেমের থ্রুতে আমি যদি এর চাইতেও বেশি স্পিডে তুলে ফেলি এবং এই ক্রিটিক্যাল স্পিড রেঞ্জটা ক্রস করে চলে যাই, তখন যত আমি সামনে যাব, এই যে ক্রিটিক্যাল স্পিড যত বাড়বে, তত দেখা যাবে যে আমার ভাইব্রেশন তত কমতে থাকবে, আবার আবার শূন্যের দিকে আসতে থাকবে। সো এটা অনেকটা এইরকম একটা ফিগারের মতো দাঁড়ায়। আমি কি বুঝাতে পারছি? আর বি ফলোইং? জি স্যার। সো আমি যত ক্রিটিক্যাল স্পিড বাড়াবো, সো আমার আস্তে আস্তে জিনিসটা বাড়তে থাকবে। বাড়ার পর যখন ক্রিটিক্যাল স্পিড বা হাইস্ট পয়েন্টে চলে আসবে, তখন আবার সেটা এটার সাথে ইনক্রিজ করলে তখন আবার সেটা নিচে নামতে থাকবে। ওকে, সো somehow if I cross this limit of critical speed, then actually the vibration or the amplitude will start to come down. ওকে, এটাও আসবে পরে, আগে এইটুকু দেখে নিই যেটুকু আছে। ওকে, সো এখানে আমি কি দেখতে পাচ্ছি, দিস ইজ মাই eccentricity which is the initial distance of center of gravity of the rotor। ঠিক আছে, সেন্টার লাইন থেকে যে ইনিশিয়াল ডিস্টেন্স আছে সেটা, এটা হচ্ছে এক্সেন্ট্রিসিটি। ওকে, আর ওয়াইটা কি হচ্ছে? ওয়াইটা হচ্ছে আমার অ্যাডিশনাল যে ডিফ্লেকশন আছে সেন্টার অফ গ্র্যাভিটির পরবর্তীতে যেটা আসছে রোটেশনের কারণে যে অ্যাডিশনাল ডিফ্লেকশন হয়েছে সেইটা যখন আসছে। আর স্টিফনেস হচ্ছে যে এটা ডিফর্ম করার জন্য যে পরিমাণ ইয়ে লাগবে, স্টিফনেস হচ্ছে কি যেটা আমার ডিফ্লেকশনটাকে আটকে রাখবে আর কি। সো যে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা আছে সেটাকে যখন আমি কাউন্ট করি, তখন এম ওমেগা স্কোয়ার আর, এখানে আর এর পরিবর্তে ওয়াই প্লাস ই আমরা বুঝতে পারছি, এবং সেটার এগেনস্টে কাজ করে এস ওয়াই। সো এই দুটো যখন ইকুইলিব্রিয়াম পজিশনে আসে তখন এটা ইকুয়ালস টু এস ওয়াই। তো এটাকে ভেঙে নিয়ে যখন আমি নিয়ে আসলাম, ওয়াই বের করার চেষ্টা করলাম যে ওয়াই এর যে মানটা আছে। So আমি তো বলতে চাচ্ছি যে এই ডিস্টেন্সে যখন ইনফিনিট হয় তখনই তো আমার ক্রিটিক্যাল স্পিড, সো ওয়াইটা লাগবে। ওয়াই এর মানটা বের করার চেষ্টা করি। সো আবার আমি জানি ওদিক থেকে ওয়াই ইকুয়ালস টু যে ওমেগা স্কোয়ার ই বাই এস বাই এম, তার রুট ওভার এস বাই এম ইজ টু ওমেগা এন, তার মানে হচ্ছে আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সির যে ইয়েটা সার্কুলার ফ্রিকোয়েন্সি সেটা। সো দিস ইজ মাই ওমেগা এন। সো ওমেগা এন এখানে বসালাম, এটা তো ওমেগা এন স্কোয়ার মাইনাস ওমেগা এন, এটা ওমেগা স্কোয়ার। এখন কি বলছি যে এই ওয়াইটাকে হতে হবে কি, দিস ওয়াই হ্যাজ টু বি ইকুয়ালস টু ইনফিনিটি। ইনফিনিটি কিভাবে হবে?
এই জিনিসটাকে y ইকুয়ালস টু ইনফিনিটি কিভাবে করবো? ওমেগা ওমেগা এন ইজ ইকুয়াল টু ওমেগা হলে স্যার ওমেগা n ইকুয়ালস টু ওমেগা ওমেগা হলে পরে যে আবার এখানে ওমেগা n থাকবে, অথবা ওমেগা যদি ওমেগা n এর নেগেটিভ হয় সেটা ক্ষেত্রেও হবে, ঠিক আছে? জি স্যার তো দেখা যাবে যে ওমেগা যখন ওমেগা n বড় হবে তখন y হবে নেগেটিভ, শ্যাফট ডিফ্লেক্টস টু অপোজিট। এই জন্য প্লাস মাইনাস দিয়ে রাখে যাতে করে সবসময় পজিটিভ আসে। তারপরে হচ্ছে ওমেগা n দিয়ে ওমেগা উপরের ওমেগাটা সরায় নিচে নিয়ে আসছে, ঠিক আছে? ওমেগা ওমেগা স্কয়ার দিয়ে ভাগ করলে এটা আসে, ঠিক আছে? সো এখন এই ওমেগা n ইকুয়ালস টু ওমেগা সি, এটাকে সাবস্টিটিউট করলাম, তাহলে ক্রিটিক্যাল স্পিডটা তখনই আসবে যখন আমার ওমেগা n ইকুয়ালস টু ওমেগা সি হবে। এটা তো বলছি, ওমেগা n ইকুয়ালস টু ওমেগা সি যখন হবে তখন হচ্ছে তোমার y becomes infinite, therefore omega c will be the critical speed। বুঝতে পেরেছি? জি স্যার আচ্ছা, সো সেখান থেকে ধরে আসলে ওমেগা সি ইকুয়ালস টু ওমেগা n, সো s বাই mg বাই ডেল্টা, আবার সেই 0.495 রুট ওভার ডেল্টা। এই ক্ষেত্রে যেটা আছে, ক্রিটিক্যাল স্পিডটা আমার rpm এর পরিবর্তে rps এ আসছে, ঠিক আছে? হার্টজ আসছে। সো পার সেকেন্ড, ওই রোটেশন পার মিনিট ছিল না, রোটেশন পার মিনিটের পরিবর্তে রোটেশন পার সেকেন্ড আসছে। So critical speed or building speed is the same as the natural frequency of transverse vibration, but its unit will be revolutions per second. So আমার এই critical speed আর natural frequency এর মধ্যে স্যার হ্যাঁ, ডেল্টাটা একটু বুঝাবেন স্যার, স্ট্যাটিক ডিফ্লেকশনটা। কিভাবে বের করবা? এটা কিভাবে বের করবা? জি স্যার। এটা হচ্ছে তোমার যে এন্ড পজিশনের উপর ডিপেন্ড করবে, ফিক্সড রাখবা নাকি সিম্পলি সাপোর্টেড রাখবা নাকি ক্যান্টিলিভার রাখবা, প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আটটা ইকুয়েশন আছে না, সেই ইকুয়েশনের উপর ডিপেন্ড করবে। বুঝতে পেরেছো? জি স্যার। আমি এখানে যখন শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম যে শ্যাফটের উপর যখন গিয়ার বসে পুলি বসে তখন আমি এটা একটা এক্সেন্ট্রিসিটি ক্রিয়েট হয়, তারপর এটা রোটেশনের সময় বেন্ড হয়ে যায়, বেন্ড হওয়ার পরে যখন এই ওয়াইটা ইনফিনিট হবে তখন হচ্ছে আমার এটাকে আমি ক্রিটিক্যাল স্পিড বলি, যে স্পিডে সেটা ইনফিনিট হয়। তাই বলে কি ওই গিয়ার পুলি না থাকলে ওই শ্যাফটার ক্রিটিক্যাল স্পিড থাকবে না? 100% থাকবে। একটা নর্মাল শ্যাফট সেটারও একটা ইয়ে থাকবে, সেটারও একটা ক্রিটিক্যাল স্পিড থাকবে যেটাতে সে হাইস্ট পরিমাণ অ্যাম্পলিটিউডে ঘুরবে, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস, এই জন্যই আমরা ওই সংজ্ঞা থেকে টান দিয়ে নিয়ে এসে একটা জেনারেল ফর্মে চলে আসছি, যাতে করে আমরা যে কোনো এন্ড কন্ডিশন এবং যে কোনো প্রকার লোড বিয়ারিং থাকা সত্ত্বেও আমরা বের করতে পারি যে হোয়াট উইল বি মাই ক্রিটিক্যাল স্পিড অফ দ্যাট shaft or at that thing, ঠিক আছে? So we need to find out the static deflection for that. ওকে, এটা যে স্ট্যাটিক ডিফ্লেকশনটা আছে সেই স্ট্যাটিক ডিফ্লেকশনটা যদি আমি বের করতে পারি ওই কন্ডিশনে, দেন আমার জাস্ট নর্মাল দিয়ে জাস্ট আমার ইউনিটটা চেঞ্জ করে দিতে হবে, সেই ইউনিট যে চেঞ্জ করব সেই ইউনিটে আমার ক্রিটিক্যাল স্পিডটা চলে আসবে। am I clear to everyone? জি স্যার ইয়েস স্যার। So যদি ক্লিয়ার থাকি তাহলে পরে এখানে তিনটা নোট আছে, মানে তিনটা ডিফারেন্ট ওয়েতে বের করেছে, এটা দেখলেই বোঝা যাবে, এটা বেশি একটা প্রবলেমেটিক কিছু না। এখন যদি আমি প্রবলেমটা একটু ফোকাস করি তাহলে পরে মোটামুটি একটু বুঝতে পারবো যে হাউ আই এম গোইং টু ফাইন্ড আউট দি ক্রিটিক্যাল স্পিড। সো এই সেম সিম্পলি সাপোর্টেড বিম, সেটার উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এবং একটা পয়েন্ট লোড, এই তিনটা জিনিস আছে। সো আমার কি করতে হবে, মানে পয়েন্ট লোডের জন্য আমার একটা ডিফ্লেকশন হবে এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য একটা ডিফ্লেকশন হবে। দুইটা ডিফ্লেকশনকে একত্র করে নিয়ে আমি ইয়ে বের করতে পারি, আহ দুইটা ডিফ্লেকশনকে একত্র করে নিয়ে আমি এই ফ্রিকোয়েন্সি বের করতে পারি, রাইট? ফ্রিকোয়েন্সি বের করার পরে তখন এটাকে আমি জাস্ট আরপিএম এর পরিবর্তে আরপিএস এ ফেরত দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, সো আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি হচ্ছে আমার এই স্ট্যাটিক ডিফ্লেকশন এই পয়েন্ট লোডের জন্য কি হবে,
ডাব্লিউ এল কিউব ডিভাইডেড বাই 48 EI, এই হচ্ছে যে আমার সূত্র। ঠিক আছে, সো এই ইয়ে করলাম, তো আছে 0.6 ধরতে আছে, 0.6 না, এটা তো হচ্ছে আমার ইয়ে, হ্যাঁ 1 কেজি অফ মাস এট দ্য সেন্টার। ঠিক আছে, 0.6 দিছে কেন, এটা 0.3 হবে। ও আচ্ছা, এটা তো এল, দ্রুত এল। সো ডাব্লিউ এল কিউব ডিভাইডেড বাই 48 EI, এই হিসাব করে আবার হচ্ছে যে ইয়ে 1 কেজি হচ্ছে 1, ডাব্লিউ যেহেতু 9.81 দিয়ে গুণ হয়েছে, এল ইকুয়ালস টু 0.6, 48 E ইকুয়ালস টু 200, আর আই হচ্ছে বের করে নিয়েছে পাই বাই 64 ডিভাইডেড বাই পাই বাই 64 ইন্টু ডি টু দি পাওয়ার 4, এই দিয়ে বের করে নেওয়া হয়েছে। তারপরে ডেল্টা বের হয়েছে। স্ট্যাটিক ডিফ্লেকশন কি হবে? স্ট্যাটিক ডিফ্লেকশন হচ্ছে 5, ওই আমার সূত্র যদি আমি বসাই বা আগে যে ডেরিভেশন ছিল সেই ডেরিভেশন থেকে যদি আসি, 5 WL টু দি পাওয়ার 4 384 EI এখানে বসাইলে এই স্ট্যাটিক ডিফ্লেকশন আসছে। আর ডাঙ্কারলিস মেথড থেকে আমি করতে পারি 0.4985 ডিভাইডেড বাই ডেল্টা প্লাস ডেল্টা এস বাই 1.27, এটা হচ্ছে ডাঙ্কারলিস মেথড। সো ডাঙ্কারলিস মেথড থেকে এটি কি করছে, ইকুয়াল হবে, এখানে এটা ইকুয়াল হবে, এটা প্লাস না, এটা ইকুয়াল। ওকে, এটা হচ্ছে ইকুয়াল হবে। সো এটা বসানোর পরে এই হচ্ছে 43.3 হার্টজ, এই হচ্ছে আমার frequency of transverse vibration. That should be equals to the whirling speed of the shaft, but it should be in RPM. So hertz, the 43.3 hertz যেটা আছে সেটাকে যদি আমি 60 দিয়ে গুণ করি তাহলে পরে আমার এই এটা equals to hertz, ঠিক আছে? So NC, so FN equals to NC. Okay, FN equals to NC. So এটা আসছে যে 43.3 hertz, আর এটাতে আমি বলেছি 43.3 RPS, ঠিক আছে? RPS, তা RPS থেকে RPM এ কিভাবে নেব? পার সেকেন্ডে যদি এত হয় তাহলে 60 সেকেন্ডে যেটা আসবে সেটা ইকুয়ালস টু RPM। দ্যাট উইল বি মাই অ্যান্সার। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, বুঝা গেছে? জি স্যার। সো সেম ওয়েতে যদি আমি এই এই ম্যাথটা দেখি, তো এখানে প্রবলেম কি, এখানে প্রায় একই জিনিস। এখানেও হচ্ছে যে লোয়েস্ট উইলিং শ্যাফট স্পিড, তার মানে হচ্ছে ওই ক্রিটিক্যাল স্পিড বের করতে হবে, সেই সিম্পলি সাপোর্টেড বিএম, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আর দুইটা পয়েন্ট লোড। ঠিক আছে, তো সেখান থেকে বের করতে গেলে, তো এখানে আবার বলছে যে ডায়ামিটার দুইটা দেয়া, এটা ডিফারেন্ট ডিফারেন্ট ডায়ামিটার দেয়া, একটা ডায়ামিটার থেকে একটা ডায়ামিটার বিয়োগ করতে হবে। So these things are easy, this is not difficult, এটা জাস্ট সূত্র অনুযায়ী আগায় গেলেই হবে, সেম থিংস। সো এক্সাম্পলে যে প্রবলেম গুলো আছে সেই সবগুলো প্রবলেম করলে পরে এক্সারসাইজের প্রবলেম গুলোও দেখা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে যেই ইয়েটা সেটা হচ্ছে আমার, এতক্ষণ ছিল ফ্রি ভাইব্রেশন, এখন আসতেছে ফ্রি ড্যাম্পড ভাইব্রেশন। ওকে, সো আমার যেই ইয়ে হয়, আমার যেই
বিভিন্ন রকমের যে আমার ভাইব্রেশন হয় বা যে বিভিন্ন রকমের মেশিনারিজ আমার বিভিন্ন জায়গায় বসে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভাইব্রেশনটা যতটুকু পরিমাণ কমানো যায়, দ্যাট উইল বি বেটার ফর মাই হোল স্ট্রাকচার অফ দি বিল্ডিং বলি, ল্যাব বলি, মেশিন বলি, সবগুলো। সো আমার যে মেকানিক্স অফ মেশিনারি, এই পুরো বিষয়টা পড়ার কিন্তু একটা উদ্দেশ্য হচ্ছে আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্স ইনসাইড এ মেশিন অ্যান্ড হাউ টু অ্যাভয়েড এনি প্রবলেম ইনসাইড এ মেশিন। ঠিক আছে, আমার যদি মেকানিজম সম্পর্কে প্রপার ধারণা থাকে, ইন দ্যাট কেস আই উইল বি এবল টু অ্যাকচুয়ালি ফাংশন ইট প্রপারলি। এবং এগুলো যখন আমি স্ট্যাবলিশ করব, সে স্ট্যাবলিশ করার সময় আমার কোন কোন বিষয়টা খেয়াল রাখতে হবে সেই জিনিসটা আমি মানে আর কি বের করতে পারবো। So, খুব বেসিক একটা কোশ্চেন থাকবে যে কোনো গ্রাজুয়েটের ক্ষেত্রে, যখন আমরা এটা দিতে যাব, কি বলে কোনো প্রকার কি বলে ইন্টারভিউ দিতে যাব, তখন একটা বেসিক প্রশ্ন থাকতেই পারে যে সাপোজ ইউ হ্যাভ আ মেশিন which has a lot of rotatory motions. So what sort of assembly or what sort of precautions you need to follow in order to keep it running smoothly and establishing it properly? ঠিক আছে, আমার একটা মেশিন আছে যেখানে অনেকগুলো রোটেটিং পার্টস আছে, সেটাকে এখন সেফলি স্ট্যাবলিশ করার জন্য বা কমিশনিং করার জন্য এবং সেটাকে সেফলি অপারেট করার জন্য কি কি বিষয় খেয়াল রাখা দরকার, তার মধ্যে একটা বিষয় কিন্তু হচ্ছে এই ড্যাম্পিং আর এই ভাইব্রেশন। ঠিক আছে, আমার যে লেদ মেশিন আছে, আমার যে একদম নিচতলায় লেদ মেশিন রাখা, আমার মিলিং মেশিন আছে সেটাও নিচতলায়, সিএনসি মিলিং মেশিন আছে সেটাও নিচতলায়। তো মাথার মধ্যে প্রশ্ন আসতেই পারে এটাকে কেন 10 তলায় রাখি। কারো মাথায় কি প্রশ্ন আসছে যে মেশিন শপ কেন সবসময় একতলায় হয়, তো এটাকে 2 তলায়, 4 তলায় বা 5 তলা, 10 তলায় হয় না? কেউ কি বলতে পারবো? স্যার ড্যাম্পিং এর জন্য নিশ্চয় যত উপরে ভাইব্রেশন হবে আমার পিলার গুলো তত বেশি অসিলেট করবে, তাই নিচে রাখা হয়। হ্যাঁ, বিষয়টা খুব সিম্পল। সেটা হচ্ছে যে আমার যে বিল্ডিং, আমার এই বিল্ডিংটাও কিন্তু ওয়ান সর্ট অফ সিম্পলি সাপোর্টেড লোডের উপরে থাকে। ঠিক আছে, So, আমি এখানে একটা বড় একটা মেশিন বসায় রাখলাম, এটা কি করলো, এটা এই জিনিসটাকে বাঁকায় দিলে, রাইট, বাঁকায় দিলে এবং এটাকে আপ এন্ড ডাউন করতে আছে সে কন্টিনিউয়াসলি। এরকম ভাইব্রেশন হলে কি হবে, এক সময় আমার এই জিনিসটা ভেঙে যাবে। ভেঙে গেলে কি হবে, পুরো বিল্ডিংটা কোলাপস হবে। কোনো বাস্তব উদাহরণ আছে এই জিনিসের? রানা প্লাজা এরকম হয়েছিল স্যার। সঠিক। রানা প্লাজায় কি করছে, রানা প্লাজায় হচ্ছে বসদের ফাউন্ডেশন ছিল 6 তলা। ঠিক আছে, বসরা করছে কি আরো 3 তলা বাড়াই দিস, 9 তলা বানাইছে। মেশিন গুলা কি করছে, বসাই দিছে এখানে, এই উপরের তলায় মেশিন গুলো বসাই দিছে। বসায় নিয়ে তো বিশাল আনন্দে তারা বাজানো শুরু করছে। ঠিক আছে, আলটিমেটলি এভরিথিং ক্রাম্বল ডাউন। ইটস এন ইঞ্জিনিয়ারিং ডিজাস্টার। ঠিক আছে, সো এই কারণে মেশিন শপ ইজ অলওয়েজ কেপ্ট ইন দি গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে রাখলাম, তাই বলে কি স্যার এটা কি একদম প্রুফ হয়ে গেল? গ্রাউন্ড ফ্লোরে রাখছি বুঝছি স্যার, ঠিক আছে, আপনি উপরতলা তুলেন নাই, খুব বাহাদুরের কাজ করছেন, তাই বলে কি স্যার ওটার ভাইব্রেশন বন্ধ হয়ে যাবে? তো ওটা কি ভাইব্রেট করবে না? 100% এটা ভাইব্রেট করতেছে। ওটা যখনই অপারেট হয় তখনই ওটা ভাইব্রেট হয়, যখনই কোনো কাটিং অপারেশন হয় তখনই ভাইব্রেট হয়। কি করি আমরা সেটাকে করার জন্য একদিন পারলে মেশিন শপ এসে দেখো, প্রত্যেকটা এর মধ্যে এইরকম বড় করে বোল্ট দিয়ে গ্রাউন্ডের সাথে আটকানো আছে। উপরের এইটুকু দেখা যায় বাট এইটুকু দেখা যায় না। ঠিক আছে, এগুলোর নাম হচ্ছে রয়্যাল বোল্ট প্লাগ না রে বা। ঠিক আছে, রয়্যাল প্লাগ তো ওই যে ইয়ের মধ্যে দেয়, ওয়ালের মধ্যে দেয়। ঠিক আছে, রয়্যাল বোল্টের প্রায় 13টা টাইপ আমি নিজে দেখছি। ঠিক আছে, আমার আগের চাকরিতে আই হ্যাভ কমিশন দ্য হোল ফ্যাক্টরি, সেখানে বিশাল বিশাল মেশিনারিজ এর জন্য এরকম 13 টাইপের রয়্যাল বোল্ট আমি নিজের হাতে কিনেছি।
ঠিক আছে, আরো যে কত টাইপ আছে আল্লাহ জানেন। ঠিক আছে, সো এইরকম রয়্যাল বোল্ট দিয়ে এটা শক্ত করে গ্রাউন্ডের সাথে লাগানো আছে, সো দ্যাট দি জয়েন উইথ দি গ্রাউন্ড ইজ ফার্ম। ওকে, যত ভাইব্রেশন স্যার এই মসজিদ 10 তলায় যে স্যার কনসার্ট হলো স্যার, ওইখানে যে লাফালাফি করছে ওইটার জন্য কি ভেঙে যাওয়ার চান্স ছিল স্যার আসলে? এমআইসি 10 তলায় কি হয়েছে? স্যার ওই যে স্যার র্যাক কনসার্ট হয়েছিল স্যার, ওইখানে যে ভাইব্রেশন হচ্ছিল ওই জন্য কি আসলে বিল্ডিং ভেঙে যেত নাকি স্যার? কনসার্ট হয়েছিল? এটা জি স্যার। কতকাল ঘটনা আমি ঠিক জানি না। স্যার গত বছরের আগের বছর স্যার। এবার ভেঙে যাওয়ার ভয় কি হয়েছে? স্যার 2019 স্যার। এরকম কি স্যার চান্স ছিল নাকি স্যার কোনো জায়গায় স্যার স্যার বিল্ডিং আমরা কলাপস করবে? সবাই লাফালাফি করছিলাম, মানে স্যার দর্শক যারা ছিল সবাই, ওরকম অবস্থায় কি স্যার ওই ফ্লোর কলাপস করার চান্স ছিল স্যার? আমাদের মানা করা হয়েছিল কলাপস করার চান্স আছে দেখে। আচ্ছা, কলাপস যে করতোই সেটা গ্যারান্টি নাই, বাট হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশন হয়ে গেলে তখন একটা ঝামেলা আছে। যখন এটা হারমোনিক মোশন হয়ে যায় তখন কিন্তু এটা হাইয়েস্ট অ্যাম্পলিটিউডের ইয়ে করে। ঠিক আছে, সো যে কোনো প্রকার সাসপেন্ডেড ব্রিজ যখন থাকে সেটার উপরে আর্মি কখনো মার্চ করে না। ঠিক আছে, সাসপেন্ডেড ব্রিজে আর্মি কখনো মার্চ করে না। মার্চ বুঝতেছে, ড্রিল করে না, লেফট রাইট করে না। কারণ হচ্ছে লেফট রাইট একটা তালে তালে হয়। ঠিক আছে, সামহাও সেটা যদি একটা হারমোনিক মোশন ক্রিয়েট করে, দেন ওই ব্রিজটা সবচেয়ে বেশি অ্যামপ্লিটিউডে সেটা দোলা শুরু করবে, দেয়ার উইল বি আ কলাপস। ঠিক আছে, এখন তোমরা যে লাফালাফি করতেছো, এই কে আসছিল যে লাফালাফি করতেছিল? ব্যান্ড কি ছিল? কার গান শুনে লাফাচ্ছিল? হ্যাঁ, নেমেসিস স্যার। নেমেসিস? নেমেসিস ছিল স্যার, নেমেসিস। আচ্ছা, নেমেসিস এর গান শুনে যদি ফাটাই ফেলো তাহলে ওয়ারফেজ আসলে কি করবা? কিংবা স্যার হওয়ার কথা ছিল স্যার, বৃষ্টির জন্য এমপিএইচ এ নেওয়া হয়েছিল। হ্যাঁ, বুঝতে পারছি, আমি মনে হয় সেই সময় ছিলাম না, অথবা ছিলাম আসি নাই, দুটো একটা। যাই হোক, একদম উড়ায় দেওয়া যায় না, ঠিক আছে, একদম উড়ায় দেওয়া যায় না, বাট হওয়ার কথা না। এখন তুমি যত উপরে উঠবা তত বেশি ভাইব্রেশন হয়। ঠিক আছে, তত বেশি ভাইব্রেশন কি তত বেশি নাড়াচাড়া হয় তোমার। দেখে এই যত এটা মনে করো একটা গাছ, ঠিক আছে, তুমি যত উপরে উঠবা বাতাস কিন্তু তত বেশি তোমাকে এফেক্ট করবে, তাই না? এটা তত বেশি ডানে বামে মুভ হবে, তাই না? এখানে থাকলে পরে কিন্তু তোমার বাতাসে কিছুই হবে না, বাট এখানে থাকলে কি হবে? বেশি বেন্ড হবে। হ্যাঁ, তুমি এখানেই যদি আবার গাছের উপর উঠে যদি লাফানো শুরু করো, উপরে নিচে ডানে বামে লাফানো শুরু করো, তখন কি হবে? আরো বেশি হবে। হ্যাঁ, তখন কি হতে পারে? তখন এই গাছের ডালটা ভেঙে যেতে পারে, ভেঙে পড়ে যেতে পারে। সেটা খুব সিম্পল উদাহরণ দিয়ে বললাম। এখন তোমাদেরকে যে বন্ধ করে দেওয়া হয়েছে, এমআইএসটি ভাঙে পড়বে, মানে ভাঙে পড়ার কথা না, বাট দেয়ার ইজ এ চান্স, সেই জন্য করছে হয়তো। ঠিক আছে, আমি বুঝাতে পারছি? জি স্যার। জি আচ্ছা, স্যার। কতজন এই চ্যানেলটা দেখো? মাঝে মাঝে দেখি স্যার। জীবনেও দেখছো? জি স্যার স্যার, দেখছি স্যার। ছোটবেলায় দেখতাম স্যার রেগুলার বেশি। দেখতাম স্যার। ওখানে একটা সিরিজ হইতো আগে, এখন হয় কিনা জানি না, মেগা 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 স্ট্রাকচার স্যার, মেগা ফ্যাক্টরি আর মেগা স্ট্রাকচার এরকম। মেগা স্ট্রাকচার, মেগা কার্স, এই টাইপের কিছু আছে। হ্যাঁ, স্যার আগে হয়তো, এখন স্যার ইন্ডিয়ান হয়, এখন স্যার মেগা কিচেন দেয়। আচ্ছা, ভালো, ওটাও দেখবো, সমস্যা কি, রান্না বান্না শিখে লাইফ স্কিল। সো এইখানে এইখানে একটা খুব সুন্দর একটা ছিল, এটা কিন্তু একটা বিল্ডিং এর নাম, গানের নাম না কিন্তু। ঠিক আছে, বুর্জ খলিফা। বুর্জ আল খলিফা স্যার। হ্যাঁ, যাই হোক,
এই বুর্জ খলিফা যখন বানানো হয় তখন কিন্তু তার একটা ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু কনসিডারেশন ছিল। তার মধ্যে একটা ছিল এই অ্যারোডাইনামিক প্রোফাইল। ঠিক আছে, তোমরা যদি দেখো এর স্ট্রাকচারটা কিন্তু আস্তে আস্তে মোটা থেকে চিকন হয়েছে, এরকম হয়েছে না? জি স্যার। এখানে এখানে অনেক আছে, তারপর আস্তে 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 কমছে, তাই না? সো এটার রিজনটা হচ্ছে যে যত তুমি উপরে যাবা তত তোমার এয়ারের ইফেক্টটা বেশি পড়বে, কারণ তোমার এই যে মাটির ফাউন্ডেশন তুমি তত দূরে আছো। ওকে, সো এটাকে যে ডিজাইনটা করা হয়েছে সেই ডিজাইনের কারণে এইখানে যেই বাতাসগুলো আসে সেই বাতাসগুলো রিডিরেক্ট হয়ে সরে আসে, এবং এটা এখানে যখন সরে আসে তখন এইখানকার স্ট্রাকচার যদি ভালো মতো তৈরি করা না হয় তখন কিন্তু এখানে একটা টার্বুলেন্স ক্রিয়েট হবে। ঠিক আছে, এরকম 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 গোল গোল ঘূর্ণন ক্রিয়েট হবে। যদি তুমি একদম স্ট্রেট তুলে দাও, তুমি যদি একদম স্ট্রেট তুলে দাও বিল্ডিং, সো দেয়ার ইজ এ চান্স যে তোমার এইটা এসে নিয়ে এরকম এরকম ঘুরবে। এই কারণে যতই উঁচু বিল্ডিং এ যাওয়া যায় ততই হচ্ছে যে এটাকে ডিক্রিজিং ফর্মে তৈরি করা হয়, এবং এটার এই সাইডে যেন কোনো প্রকার টার্বুলেন্ট ক্রিয়েট না হয় সেটার দিকে নজর রাখা হয়। ঠিক আছে, যদি এখানে টার্বুলেন্স ক্রিয়েট করে তখন কি হবে, তখন এই বাতাসটা এটা কন্টিনিউসলি ধাক্কা দিতে থাকবে। ঠিক আছে, ঘূর্ণিঝড় তৈরি করতে থাকবে, যত ধাক্কা দিবে তত এই জিনিসটা স্ট্রাকচারটা আস্তে আস্তে ভাইব্রেট করতে করতে নিচের দিকে ডিমোনিশ হয়ে যাবে। সো যদি এই সিরিজটা দেখে থাকো বা যদি পারো ডাউনলোড করে দেখতে পারো, ভেরি ইন্টারেস্টিং। এই মেগা ফ্যাক্টরিজ, মেগা স্ট্রাকচার প্রত্যেকটা জিনিসই যদি দেখো তাহলে পরে অনেক বেশি ক্রিয়েট হয়ে যাবে, অনেক বেশি সলিড মেকানিক্স এর যে প্রবলেম গুলো ছিল তোমাদের সেগুলো অনেকখানি দূরে যাবে, এবং আহ, যে বলবো না যে কি কাজে লাগে এত, সেটা তোমরা তখন বের করতে পারবা। ঠিক আছে, সো আমি আসি আবার মেশিনে ফেরত। সো আমার মেশিনের মধ্যে যেটা হয় যে প্রত্যেকটা ক্ষেত্রে ওই যে ওইরকম ফাউন্ডেশনটা এদের ভালো করে দেওয়া হয়, অথবা ওইটাকে ড্যাম্পিং করার জন্য কাউন্টার ব্যালেন্স করা হয়, ভাইব্রেশন বন্ধ করার জন্য অনেক সময় কাউন্টার ব্যালেন্স করা হয়। তোমার মনে হয় ব্যালেন্সিং ইন রোটেটরি এবং ব্যালেন্সিং ইন রিসিপ্রোকেটিং মাস এগুলো পড়ছো, তাই না? স্যার ব্যালেন্সিংটার কারণ কিন্তু এই ওয়ান অফ দ্য রিজন ইজ টু স্টপ দি ইমব্যালেন্স। ইমব্যালেন্স হলে কি হবে, ইমব্যালেন্স হলে এই জিনিসটা ব্রেকডাউন করবে, মেকানিজমটা থাকবে না, ইমব্যালেন্সের দিকে চলে যাবে। ব্যালেন্সিং এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, সো অনেক সময় কাউন্টার ব্যালেন্স দিয়ে আমার এই ব্যালেন্সিংটা ঠিক করা হয়, এবং অনেক সময় ব্যালেন্সিং করলে পরে আমার ভাইব্রেশন অনেকখানি কমে আসে। ঠিক আছে, বাট এটা ছাড়াও যদি আমার আরো কিছু লাগে, in that case I can find spring, I can use damper. ঠিক আছে, সো স্প্রিং আর ড্যাম্পার এই দুটোর মধ্যে কি পার্থক্য? ড্যাম্পারের মধ্যে হচ্ছে ড্যাম্পার ইজ ওয়ান সর্ট অফ সিলিন্ডার। ঠিক আছে, একটা সিলিন্ডার থাকবে, সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন থাকবে। ঠিক আছে, পিস্টন থাকবে, আর এখানে থাকবে তোমার ভিসকাস ফ্লুইড। আর এটা হচ্ছে তেল থাকতে পারে, পানি থাকতে পারে, মানে যাই হোক একটা ভিসকাস ফ্লুইড থাকবে। ঠিক আছে, অনেক ঘন একটা ভিসকাস ফ্লুইড থাকবে। তো যখনই সে এটার মধ্যে প্রেসার ক্রিয়েট করবে সে আস্তে করে এই জিনিসটা অ্যাবজর্ব করে নেবে। ঠিক আছে, সো দেখবা বিভিন্ন সিনেমাতে ভিডিওতে দেখো না যে এরোপ্লেন ল্যান্ড করে, দেখতে পাও? তখন দেখবা যে যখন এরোপ্লেন ল্যান্ড করে, যখন এই চাকা দুটা বসে মাটির সাথে, বসলে পরে এই চাকার এক সাইড থেকে দেখবে যে ফুসফুস করে কিছু ফ্লুইড বের হয়ে যায়। জি স্যার, ধোঁয়ার মতো বার হয়ে যায়। সঠিক, ওটা আসলে ধোঁয়া না, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডটা তো অনেক প্রেসারে, সে তো পুরা তিনটা চাকাই তো একসাথে হচ্ছে তোমার নেয় বেসিক্যালি। পিছনের দুটো চাকা তো ফার্স্টে নেয়, তারপর সামনের চাকাটা আসে। সো পিছনের দুই চাকাতে কিন্তু একসাথে পুরো লোডটা নেয়। লোড নিলে পরে যেটা হয়, এই যে পিস্টন যেটা থাকে, এই পিস্টন পুরোটাই তো তোমার প্রেসড হয়, তাই না? পিস্টনটা পুরোটা প্রেসড হয়ে এখানে আসে। সো আলটিমেটলি এখানে একটা রিলিজ ভালভ থাকে, ছোট করে একটা রিলিজ শু থাকে। তখন কি হয়, এই যেখানে এক্সট্রা যে প্রেসারটা আছে সেই এক্সট্রা প্রেসারটা এখান থেকে কিছু তেল বের করে দেয়। বের করে দিলে পরে সে আস্তে করে সেই ড্যাম্পিং কাজটা করতে পারে আস্তে আস্তে। ঠিক আছে, এটা কিন্তু সবসময় হয় না, এটা কিন্তু যখন জাস্ট ল্যান্ড করে
হঠাৎ করে যেটা পড়ে তখন যে প্রেসারটা হয়, হঠাৎ যে প্রেসারটা হয় সেই হঠাৎ প্রেসারটা রিলিজ হয়। সো ওইটা হচ্ছে তোমার এই ড্যাম্পিং ফ্লুইড। ঠিক আছে, সো এরকম যদি ড্যাম্পার থাকে তো অলওয়েজ হচ্ছে যে তোমার যত ভাইব্রেশন আছে সেই ভাইব্রেশন গুলো এগুলো অ্যাবজর্ব করে, শক অ্যাবজর্বারের মতো কাজ করে। ঠিক আছে, গাড়ির মধ্যেও দেখা যায়, গাড়ির মধ্যে তো আমরা শক অ্যাবজর্বার দেখছি, স্প্রিং দেখছি না? হ্যাঁ, এবং ওটার মধ্যে পিস্টনও আছে, ওটার মধ্যে তোমার এই ড্যাম্পারও আছে। ঠিক আছে, গাড়ির মধ্যে দুইটাই আছে। দুইটাই যদি দেখো খেয়াল করে তাহলে পরে দেখতে পাবা যে দুইটাই তোমার এখন যে ভাইব্রেশনটা হয় সেই ভাইব্রেশনটা তোমার অ্যাবজর্ব করে। এসি বাসগুলো দেখো না, নতুন হুন্ডাই এসি বাসগুলো বড় বড়, ঢাকা কক্সবাজার ঢাকা চিটাগাং যায় না এসি বাসগুলো, ওগুলো কিন্তু এই যে তোমার এই হাইড্রোলিক ড্যাম্পার দিয়ে তৈরি, যার কারণে ওই যে প্রত্যেকটা ইয়ে দেখবে যে ঠুস ঠুস করে কিছুক্ষণ বড় বড় শব্দ হয়। ঠিক আছে, যখন ব্রেক চাপে হাইড্রোলিক ব্রেকের শব্দ তো আছেই, প্লাস মাঝে মধ্যে ওই যে তুমি ড্যাম্পারের শব্দ শুনতে পাবা তখন বড় কোনো ঝাঁকি আসে। ঠিক আছে, সো ওইখানে হচ্ছে এই হচ্ছে ড্যাম্পার, আর এই হচ্ছে আমার স্প্রিং। এখন ধরলাম আমার এখানে একটা মাস আছে এম, ঠিক আছে, তো স্প্রিং এর কারণে আমার হচ্ছে কি তার মধ্যে হচ্ছে আমি একটা ইয়ে করলাম এক্স এম এ আর কি, এফ দিলাম, ফোর্স ফোর্স দিয়ে এটাকে ছেড়ে দিলাম। তো এখন কি হবে, ওই যে আগের বার কি ছিল, এম দেওয়ার পরে যে উপরে নিচে গেছে না, একদম প্রথমে যে পড়ছিলাম ওমেগা বের করার জন্য, হ্যাঁ, √S/m বের করলাম না, এটা বের করার জন্য কি ছিল, এটা করে নিয়ে ছেড়ে দিছিলাম। তিনটা ইয়ে ছিল, এরকম ছিল, তারপর এম ছিল, তারপর আবার হচ্ছে একটা ফোর্স দিয়ে এটা ছেড়ে দিছিলাম, সে আপ ডাউন করছে। এখন হচ্ছে ড্যাম্পার সহ করতেছি, সো এস এক্স তো এই এফ এর বিরুদ্ধে কাজ করতেছি, প্লাস হচ্ছে তোমার ড্যাম্পিং এর যে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট হচ্ছে সি, ড্যাম্পিং কোএফিসিয়েন্টও এটা এগেইনস্টে কাজ করতেছে। কাজ করে তখন সে কি করে, সে চায় যে এই এম ইন্টু d2x/dt², দ্যাট মিনস হচ্ছে এম এ, দ্যাট মিনস হচ্ছে এফ, হ্যাঁ, সেটাকে সে ওটাকে কাউন্টার ব্যালেন্স করার চেষ্টা করে। সো দুইটা যখন কাউন্টার ব্যালেন্স করে তখন কি দাঁড়ায়, তখন দাঁড়ায় হচ্ছে এম এ ইকুয়ালস টু ওই যে উল্টা দিকে, যেহেতু এটা নেগেটিভ দিকে, এটা এটা নিচের দিকে, এটা উপরের দিকে, সো একটা তো নেগেটিভ হবে এদিকে। সো কাউন্টার ব্যালেন্স নিলে এই দুইটা মিলে এই এম এ কে ব্যালেন্স করার চেষ্টা করে। ঠিক আছে, তো সেখান থেকে আমার ইকুয়েশন আসে হচ্ছে d2x/dt² প্লাস c/m ইন্টু dx/dt প্লাস s/m ইন্টু x ইকুয়ালস টু 0। এটা কি একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য একটা সলিউশন আমি দেখি, e⁻kt, এগুলা কিন্তু হচ্ছে ম্যাথে করে আসছে। ঠিক আছে, x ইকুয়ালস টু e⁻kt যদি হয় তাহলে x এর পরিবর্তে ওটা বসাও, আর এই d2x/dt² এটা মানে কি আসে, x ইকুয়ালস টু যদি এটা হয় তাহলে dx/dt কি আসবে, dx/dt আসবে k ইন্টু e⁻kt, আর d2x/dt² আসবে k² ইন্টু e⁻kt। তো পুরোটাকে যদি তুমি রিপ্লেস করো, সো এটা আসে, এখান থেকে e⁻kt যদি বাদ দিয়ে দেই তো k² প্লাস c/m ইন্টু k প্লাস s/m, এখান থেকে কে বের করবো, -b প্লাস মাইনাস b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, সেই থেকে আমি পাই কে এর মান হচ্ছে এটা। সো একটা হচ্ছে কে মান যদি দেই, একটা হচ্ছে প্লাস দিয়ে, একটা হচ্ছে মাইনাস দিয়ে, রাইট? বুঝা গেছে? এটুকু বুঝা গেছে? সো এটা হচ্ছে আমি কে তে আসলাম, x ইকুয়ালস টু e⁻kt, তাহলে এখন x পর্যন্ত যেতে হবে আমার, তাই না? সো যদি রাইট হ্যান্ড সাইডে যদি আমি 0 ধরি তাহলে পরে আমার x ইকুয়ালস টু c1 দিয়ে একটা আর c2 দিয়ে একটা। ঠিক আছে, দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট ধরলাম, ধরে নিয়ে এই হবে আমার x এর সূত্র।
এখন k1 আর k2 এর মান যদি বসাই তাহলে পরে আমার ডিফারেন্ট আসবে। তাহলে এখন হচ্ছে সরি, এই যে x ইকুয়ালস টু e টু দি পাওয়ার kt আসছিল না, সেখান থেকে তখন k1 এবং k2 দুটো রুট আসলো। তাহলে হচ্ছে আমার এই সলিউশন অফ x কি থাকবে? সলিউশন অফ x থাকবে e টু দি পাওয়ার kt না হয়ে সেটার সাথে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট c1 এবং c2 আসবে। ঠিক আছে, এটা হবে আমার ইকুয়েশন। ঠিক আছে, এখন এই ইয়েটা c/2m, এই এই যে এইটা এই রুটের নিচে যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটাই অ্যাকচুয়ালি ডিকটেট করবে যে আমার k1 এবং k2 এর মান কি হবে এবং আলটিমেটলি আমার x এর মানটা কি হবে। ঠিক আছে, তো যদি আমি রুটের ভিতরে এটা যদি তিনটা হতে পারে, c/2m হোল স্কয়ার ইকুয়ালস টু s/m ইকুয়াল হতে পারে, এটা যেটা বড় হতে পারে বা এটা চেয়ে ছোট হতে পারে। ঠিক আছে না? তো যদি বড় হয় তখন কি হয়, তখন এটা পজিটিভ হয়, তাই না? রুটের নিচে পজিটিভ থাকে, পজিটিভ থাকলে k1 and k2 রিয়েল বাট নেগেটিভ, কারণ হচ্ছে ওই যে সামনে তো নেগেটিভ দেয়া আছে। ঠিক আছে, ভিতরে তো হচ্ছে আমার পজিটিভ, ভিতরে পজিটিভ থাকলে পরে আমার পজিটিভ আর মাইনাস c/2m নেগেটিভ, সো আলটিমেটলি k1 নেগেটিভ আসবে, k2 তে এমনি নেগেটিভ আছে। সো k1 k2 নেগেটিভ হলো জিনিসটা রিয়েল থাকবে। ঠিক আছে, মান আসবে। সো এই পোর্শনটাকে আমরা বলি, এই কন্ডিশনটাকে আমরা বলি ওভার ড্যাম্পিং, ওকে, আর লার্জ ড্যাম্পিং। ঠিক আছে, এখানে কি হয়, এইখানে হচ্ছে যে আমার এই ড্যাম্পিংটা প্রয়োজনের চেয়ে বেশি থাকে। ঠিক আছে, রিয়েল মান যখন আসে তখন প্রয়োজনের চেয়ে বেশি থাকে, তখন এটাকে আমরা বলি ওভার ড্যাম্পিং। সো আবার যদি আমরা যে বসাই c² c/2m মাইনাস s/m, যেহেতু c/2m বড়, সো এখান থেকে s/m বিয়োগ যাবে, সো বিয়োগ গেছে, সো এই ফর্মুলাটা হচ্ছে আমার ওভার ড্যাম্পিং এর ইকুয়েশন। ঠিক আছে, অ্যাকচুয়াল প্র্যাকটিসে ওভার ড্যাম্পিংটা অ্যাভয়েড করা হয়। ঠিক আছে, প্রয়োজন চেয়ে বেশি ড্যাম্পিং এরও প্রয়োজন নেই, কারণ সবকিছু ড্যাম্পড হবে। আবার যদি উল্টা হয়, মানে নেগেটিভ হয়, ঠিক আছে, মানে এই s/m টা যদি বড় হয়ে যায় c/2m এর চেয়ে, তখন সেটাকে আমরা বলি আবার আন্ডার ড্যাম্পিং। তখন সেই ক্ষেত্রে কি হয়, তখন সেই ক্ষেত্রে হয় দুইটাই নেগেটিভ থাকে, বাট মানে কমপ্লেক্স একটা ক্রিয়েট তৈরি হয়। ঠিক আছে, তো এখন আই আসতে হয়, যেহেতু ভিতরে ভিতরে নেগেটিভ, সো এই নেগেটিভ √(-1) ইজ ইকুয়ালস টু আই, সো আই বসাইতে হয়। ঠিক আছে, আই বসালে সেখান থেকে আমি যদি আরেকটা ইয়েতে আসি, c/2m ইকুয়ালস টু a নিলাম, ওমেগা n নিলাম, তো সেখান থেকে আমি মোটামুটি x এর মান আসে আমার হচ্ছে এটা। ঠিক আছে, এটাকে আবার হচ্ছে ইউলার থিওরেমের সাথে কম্পেয়ার করে c প্লাস c/2m অনেক কিছু করে টোরে লাস্টে এসে আমি বলতেছি যে x ক্যান বি রিটেন লাইক দিস, যেখানে ওমেগা ডি হচ্ছে এটা এবং a হচ্ছে এটা। ঠিক আছে, তখন আমার হচ্ছে যে এই এই জিনিসটা দেখা যাচ্ছে, এই জিনিসটা আমরা নেক্সট ডে স্টার্ট করব ভালো মতো, সো দ্যাট উই ক্যান ফিনিশ। এখন পর্যন্ত যেটা আছে যে ওভার ড্যাম্পিং এর যে ইয়েটা আছে, এখন পর্যন্ত যে ওভার ড্যাম্পিং এর যে সিচুয়েশনটা আছে, সেই ওভার ড্যাম্পিং এর সিচুয়েশনটা দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করি। সেটা হচ্ছে যে এই এক্স এর যে মানটা আছে, সে এক্স এর মানের মধ্যে এক্স এর মান বের করতে গিয়ে আমরা প্রথমে নিয়েছিলাম e⁻kt। এখানে আমরা করতে গিয়ে দেখলাম যে কে এর একটা মান না, কে এর অ্যাকচুয়ালি দুটো মান আছে। যখন কে একাধিক হয় তখন দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট নেওয়া লাগে। তো সেখান থেকে আমরা বলছি যে এই এক্স এর মানটা উইল বি ডিক্টেটেড বাই দি পোর্শন আন্ডার দি √ওভার। এইখানে তিন টাইপের আসে, একটা হচ্ছে তোমার গ্রেটার দেন এই c/2m, গ্রেটার দেন s/m, লেসার দেন s/m অর ইকুয়াল টু s/m। সো যখন গ্রেটার দেন s/m হবে তখন এটাকে বলা হয় ওভার ড্যাম্পিং, যখন লেসার দেন s/m হয় তখন সেটাকে বলা হয় আন্ডার ড্যাম্পিং, আর যখন ইকুয়াল হয় তখন সেটাকে বলা হয় ক্রিটিক্যাল ড্যাম্পিং। ঠিক আছে, এই তিনটা কন্ডিশন আমরা জাস্ট জেনে রাখলাম, নেক্সট দিন আমরা এটা ক্লিয়ার করে ফেলবো। ওকে, is there any question up to now? Guys, are you following me? Is there any question? No, sir. হ্যাঁ স্যার। Okay, if not, then I want to conclude today's class.
সো যতটুকু পড়াইলাম ততটুকু একটু তাড়াতাড়ি করে দেখে নিলে ভালো হবে, বিকজ ভাইব্রেশন পোর্শনটা একটু কঠিন। ওকে, স্যার রেকর্ডিংটা আজকে দিয়ে দিন স্যার। হ্যাঁ কালকে আপলোড করতে গেছিলাম, বাট হচ্ছে যে আমার জায়গা ফুল হয়ে গেছে। সো তোমাদের পুরাতন যেগুলো আছে ওগুলো কেটে দিব। আমাদের এখন পর্যন্ত আমি 3, 4, 5 যেগুলো আপলোড করেছি সেগুলা কাইন্ডলি একটু